হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা দেখব জ্যাকাল নামের এক দুর্ধর্ষ সিরিয়াল কিলারকে, যে কিনা বড় বড় দুর্নীতিবাজ নেতা আর ব্যবসায়ীদেরকে একদম চোখের পলকেই স্নাইপার দিয়ে মেরে ফেলতো। এখন পুলিশও তাকে নিয়ে বেশ অতিষ্ঠ, তাই তাকে ধরার জন্য MI6কে দায়িত্ব দেওয়া হয়। তো এবার দেখা যাক MI6 জ্যাকেলকে আটকাতে পারে কিনা। গল্পের শুরুতেই আমরা দেখি রাফ নামের এক বৃদ্ধ মানুষকে। সে বারবার একই কথা বলে যাচ্ছে যে তারা তোমাকে কখনো বলবে না তারা কি চায়, শুধু ভুল হলেই তোমার উপর দোষ চাপানো হবে। এখন আমি কি তোমায় তোমার কাজ করতে শেখাবো? আমাদের মধ্যে কাউকে না কাউকে তো এই কাজটা করতেই হবে, তা সে যেভাবেই হোক। এরপর সে একটা রুমে যায় আর আমরা দেখতে পাই আসল বৃদ্ধ লোকটাকে সে মেরে ফেলেছে আর নিজে তার ছদ্মবেশ নিয়েছে। এরপর এই ছদ্মবেশী লোকটা যায় একটা বিশাল বড় কোম্পানিতে, যেখানে রাফ নামের ওই বৃদ্ধ লোকটা পরিচ্ছন্নতার কাজ করত। এরপর যখন এই প্রতিবেশী লোকটা একটা নির্জন জায়গায় যায়, তখন সে তার ব্যাগ থেকে বন্দুক বের করে জোড়া লাগাতে থাকে। কিন্তু তখনই কোম্পানির এক মেয়ে তাকে দেখে ফেলে আর রাফ তার বন্দুক দিয়ে মেয়েটাকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে গার্ড যখন সেখানে আসে, রাফ তাকেও গুলি করে। এদিকে আমরা দেখি এলিয়াস নামের এক লোককে, যে কিনা এই কোম্পানির মালিকের ছেলে। সে তার যান বাঁচাতে পালাতে থাকে, কিন্তু রাফ তার পিছু নিয়ে তার পায়ে গুলি করে। এরপর এলিয়াস তার সামনে কাকুতি মিনতি করে বলে, প্লিজ আমায় মেরো না। তো বৃদ্ধটা আর তাকে মারে না, তার জানটা বাঁচিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এই ছদ্মবেশী লোকটা তাকে কেন মারল না সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আসলে এটা তার একটা পরিকল্পনা ছিল। এরপর ছদ্মবেশী লোকটা বিল্ডিংয়ের ছাদে যায় আর দেখে যে পুলিশও এখানে এসে গেছে। তখন সে নিচে স্মোক বোমা ফেলে, যার ফলে চারিদিকে ধোয়া হয়ে যায় আর সে খুব সহজেই বিল্ডিং থেকে নেমে পালিয়ে যায়। এরপর সে তার অ্যাপার্টমেন্টে যায় আর নিজের আসল রূপে ফিরে আসে। তো বন্ধুরা, এই লোকটার নাম জ্যাকাল। এদিকে আমরা দেখি এলিয়াস, যার কিনা গুলি লেগেছিল, তার বাবা একজন বিশাল বড় পলিটিশিয়ান আর তার নাম ফেস্ট। যখন সে জানতে পারে যে তার ছেলের ওপর হামলা হয়েছে, সে তার ছেলেকে দেখতে হাসপাতালে যায়। কিন্তু জ্যাকাল তাকে মারার জন্য হাসপাতালের পাশের একটা বিল্ডিংয়ে পৌঁছে যায়। আসলে এটাই ছিল জ্যাকালের পরিকল্পনা। এজন্যই জ্যাকাল আসলে এলিয়াসকে মারেনি, কারণ সে জানতো যে তার বাবা তাকে দেখতে হাসপাতালে অবশ্যই আসবে। এরপর জ্যাকাল বন্দুক জোড়া লাগিয়ে তার টার্গেটের অপেক্ষা করতে থাকে। আর এই সময় হাসপাতালের বাইরে অনেক মানুষ প্রতিবাদ করছিল। আর এখানে থাকা বডিগার্ডদের কাজ ছিল ফেস্টকে গাড়ি থেকে বের করে মাত্র 10 সেকেন্ডের মধ্যে হাসপাতালের ভিতরে পৌঁছে দেওয়া। এরপর বডিগার্ডরা ফেস্টকে চারিদিক থেকে ঘিরে বাইরে বের করে আর হাসপাতালের ভেতর নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই সুযোগ পেয়ে জ্যাকাল তাকে গুলি করে মেরে ফেলে। এরপর জ্যাকাল তার বন্দুক গুছিয়ে নেয় আর বিছানার নিচে একটা বোমা রেখে সেখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে জ্যাকাল সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু এরই মধ্যে সেখানে বোমা ফেটে যায়, যার ফলে অনেক পুলিশ আহত হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লন্ডনের MI6-এর হেডকোয়ার্টার। এখানে বায়োনিকা নামের একটা মেয়ে কাজ করত। আসলে সে একজন এজেন্ট। এরপর তার কাজ শেষ করে যখন সে বাড়ি যায়, সেখানে তার স্বামী পলের সাথে দেখা হয়। এরপর তারা দুজন টিভি দেখতে থাকে, কিন্তু তখনই টিভিতে একটা খবর আসে আর জানানো হয় যে ফেস্টের ওপর হামলা হয়েছে, কেউ তাকে গুলি করে তাকে মেরে ফেলেছে। আর এই কাজটা 2 মাইল দূরত্ব থেকে করা হয়েছে। আর এত দূর থেকে নিশানা লাগানো প্রায় অসম্ভব, কারণ যে শুটার ফেস্টকে গুলি করেছে সে তার কাজে খুবই দক্ষ। এদিকে আমরা জ্যাকালকে দেখতে পাই যে নিজের জন্য একটা দাবা কিনতে এসেছে। আর এটা কিন্তু কোনো সাধারণ দাবা না, এটা ছিল খুবই দামি আর আলিশান একটা দাবা। আর সাধারণ মানুষদের জন্য এটা কেনা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। এখন যেহেতু সে জার্মানির একজন বিখ্যাত পলিটিশিয়ান ফেস্টকে মেরেছে, তাই চেকপোস্টে কড়া নিরাপত্তা ছিল। এরপর যখন সে সেখান থেকে যেতে থাকে, তখন পুলিশ তার গাড়ি থামিয়ে তাকে চেক করে। এরপর তাকে জিজ্ঞাসা করলে জ্যাকাল বলে যে সে একজন ব্যবসায়ী আর এখানে নিজের জন্য একটা খুব দামি চেস কিনতে এসেছিল। আসলে সেই রকম পুরনো জিনিস সংগ্রহ করে আর এটাই তার শখ। এরপর চেকিং করার পর পুলিশ তাকে যেতে দেয়। তো পরদিন যখন বায়োনিকা তার হেডকোয়ার্টারে যায়, তখন সে জানতে পারে যে পলিটিশিয়ানের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে গেছে। এরপর হেডকোয়ার্টারে একটা মিটিং ডাকা হয়। সেখানে জার্মানির একজন অফিসার তাদের শুটার সম্পর্কে জানায় যে শুটার কোন বিল্ডিংয়ে ছিল আর বিল্ডিং থেকে কখন বেরিয়েছিল। সে জানায় যে যখন শুটার বিল্ডিং থেকে বের হয়েছিল, তখন তার হাতে শুধুমাত্র একটা সুটকেস ছিল। কিন্তু বায়োনিকার এই কথায় বিশ্বাস হয় না, কারণ এত দূর থেকে গুলি করার জন্য একটা খুব বড় স্নাইপার বন্দুকের দরকার। এরপর মিটিং শেষ হবার পর যখন সবাই সেখান থেকে যেতে থাকে, তখন বায়োনিকা ইজাবেলকে জানায় যে স্নাইপার বন্দুক ব্যবহার করে ফেস্টকে মারা হয়েছে আর যে এই কাজটা করেছে, হয়তো সে তাকে খুঁজে বের করতে পারে। সে নরম্যান এস্টোক নামের একজনকে চেনে, যে এরকম স্নাইপার বানাতে দক্ষ। অনুমতি দিলে সে একবার গিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করতে চায়। এরপর ইজাবেল বলে, ঠিক আছে, তুমি তোমার টিম নিয়ে তাকে খুঁজতে পারো। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাকাল তার কাজ শেষ করে জার্মানি থেকে প্যারিসে ফিরে এসেছে।
এরপর সে তার ডিলারের সাথে কথা বলতে সাইবার ক্যাফেতে যায়, কারণ সে যে কোনো ডিলারের সাথে কথা বলার জন্য শুধু ডার্ক ওয়েব ব্যবহার করে। আর এই ডিল শেষ করার পর সে তার অন্য ডিলারের সাথে কথা বলতে থাকে। এখন সেই ডিলার যেই হোক না কেন, সে তার কাজ হওয়ার পর জ্যাকালকে $10 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সাথে সে একটা শর্ত রাখে যে তোমার সাথে দেখা করেই সে তার ডিল পুরো করবে। আসলে জ্যাকাল কারোর সাথে দেখা করতে পছন্দ করে না, কিন্তু এই ডিলের জন্য তার ভালো পরিমাণ টাকা মিলছিল, তাই জ্যাকাল ডিলারের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এদিকে আমরা বায়োনিকাকে দেখতে পাই যে নর্দার্ন আইল্যান্ডে পৌঁছে এলিসন নামের একজন সহযোগীর সাথে দেখা করে। এরপর সে এলিসনকে জিজ্ঞাসা করে যে নরম্যান কোথায়। এরপর এলিসন বলে আমি জানি না, আর হ্যাঁ, আবার আমার সাথে দেখা করার চেষ্টা করো না। যদি আমার স্বামী লেরি জানতে পারে যে আমি তোমার সাথে দেখা করেছি, তাহলে সে আমার উপর খুব রেগে যাবে। এরপর বায়োনিকা বলে যে তোমার আগের কাজকর্মের কারণে আমি তোমাকে যে কোনো সময় জেলে পাঠাতে পারি, তাই যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার স্বামীর মাধ্যমে নরম্যানের নম্বর বের করে আমাকে দাও। এরপর এলিসন বলে যে এটা তো হতে পারে না, আর এটা বলার পর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যাকালও সে ডিলারের সাথে দেখা করতে পৌঁছে যায়। এদিকে আমরা দেখি সেই ডিলার কোনো পুরুষ নয়, বরং একটা মেয়ে, যে জ্যাকালের দেওয়া লোকেশনে পৌঁছে যায়। তখনই জ্যাকাল তার পেছনে সে তাকে জিজ্ঞাসা করে যে টার্গেট কে, আর সে জানায় যে টার্গেটের নাম ডাক চার্লস, যে কিনা একজন বিলিয়নিয়ার। তো এরপর তার নাম শুনে জ্যাকাল বলে যে এই লোকটাকে মারাতে হলে কমপক্ষে 10 গুণ টাকা লাগবে আমার, আর এই লোকটাকে মারার জন্য তোমায় আমাকে 100 মিলিয়ন দিতে হবে, অর্ধেক টাকা কাজ হওয়ার আগে আর অর্ধেক কাজ হওয়ার পর। এতটুকু বলে জ্যাকাল সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি লন্ডনে কিছু ছাত্রছাত্রী ইউটিসি কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করছিল, আর এটা সেই ইউটিসি কোম্পানি যার মালিক চার্লসকে সেই ডিলারকে মারাতে চাইছিল। এইসব ছাত্রছাত্রীর মধ্যে এমা নামের একটা মেয়েও ছিল। আসলে এই মেয়েটা এলিসনের মেয়ে, আর সে লন্ডন থেকে তার পড়াশোনা শেষ করেছে। তো এরপর বায়োনিকা ইচ্ছাকৃতভাবে তার টিমের মাধ্যমে এমাকে গ্রেফতার করায়, আর এরপর তার উপর মিথ্যা অভিযোগ আনা হয় যে সে পুলিশদের পতল দিয়ে মেরেছে। এদিকে এমা নিজের জন্য উকিল দাবি করে, কিন্তু তাকে উকিল না দিয়ে জেলের ভিতরে বন্ধ করে দেওয়া হয়। এদিকে আমরা জ্যাকালকে দেখতে পাই, সে জঙ্গলের মাঝখানে তার বাড়িতে এসেছে। এই বাড়ি ছাড়া আশেপাশে সেখানে কোনো বাড়িই ছিল না। এই বাড়িতে তার স্ত্রীও ছিল, যার নাম নুরিয়া। এরপর জ্যাকাল তার গোপন রুমে যায়, আর এই রুম সম্পর্কে কেউই জানে না। আসলে সে এই রুমের ভেতরে তার বন্দুক আর বাকি জিনিসপত্র রাখত। এরপর সে তার অ্যাকাউন্ট চেক করে, কারণ 24 ঘন্টা কেটে যাওয়ার পরও জ্যাকাল পেমেন্ট পায়নি। এরপর সে আরেকবার ডিলারের সাথে কথা বলে, কিন্তু ডিলার টাকা দিতে রাজি হয় না। আসলে জার্মানিতে জ্যাকাল যে পলিটিশিয়ানকে মেরেছিল, তাকে মারার বদলে জ্যাকাল অর্ধেক টাকায় পেয়েছিল, আর অর্ধেক টাকা মারার পর পাওয়ার কথা ছিল, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর ডিলার বাকি পেমেন্ট দিতে অস্বীকার করে। অন্যদিকে এমাকে জেলের ভিতরে বন্ধ করা হয়েছিল। তখনই হঠাৎ তার শরীর খারাপ হতে থাকে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এমা ঠিকমতো শ্বাস নিতেও পারছিল না। এরপর বায়োনিকা তাকে নিয়ে হাসপাতালে যায়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ রাস্তাতেই এমার মৃত্যু হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই বায়োনিকা এলিসনের কাছে ফোন করে জিজ্ঞাসা করে যে তোমার কি নরম্যান স্টোকের নম্বর পাওয়া হয়েছে। এরপর এলিসন বলে যে 3 দিন আগেই তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে, আর কাল আমার মেয়ে গ্রেফতার হয়ে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আমার মনে হয় তুমি আমার মেয়েকে গ্রেফতার করিয়েছ। এরপর বায়োনিকা মিথ্যা বলে যে তার এই বিষয়ে কিছুই জানা নেই। তবে হ্যাঁ, যদি তোমার মেয়েকে সত্যি গ্রেফতার করা হয়ে থাকে, তাহলে সে তোমার মেয়েকে ছাড়িয়ে আনতে পারে, কিন্তু এর আগে তোমাকে তাকে নরম্যানের নম্বর দিতে হবে। এদিকে বায়োনিকা এলিসনের কাছে এটা লুকিয়ে রাখে যে এমার মৃত্যু হয়ে গেছে। এদিকে আমরা ইজাবেলকে দেখতে পাই, যে বায়োনিকাকে তার অফিসে ডেকে বলে যে তোমার কারণে একটা মেয়ের মৃত্যু হয়েছে। এরপর বায়োনিকা জানায় যে এমার হার্ট অ্যাটাক হয়েছিল, আর এই কারণেই তার মৃত্যু হয়েছে, কারণ তার রিপোর্টের মাধ্যমে তারা জানতে পেরেছে যে এমার হার্টের সমস্যা ছিল, আর সে যে কোনো মুহূর্তেই মারা যাবে। এরপর সে আরেকবার এলিসনের কাছে ফোন করে, আর বলে যে সে এইমাত্র একজন অফিসারের সাথে কথা বলেছে, তারা তোমার মেয়েকে ছেড়ে দেবে, শুধু তুমি যেভাবেই হোক তোমার স্বামী লেরির মাধ্যমে আমাকে নরম্যানের নম্বর এনে দাও। এদিকে আমরা জ্যাকালকে দেখতে পাই, যে ডাক চার্লস সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল। খোঁজ নেওয়ার পর জানতে পারে যে যাকে মারার জন্য তার চুক্তি মিলেছে সে কোনো সাধারণ মানুষ নয়। এই লোকটাকে প্রায় কোটি কোটি মানুষ ফলো করে, আর এই মুহূর্তে এই লোকটা এমন কিছু করতে যাচ্ছে যার কারণে অনেক বড় বড় মানুষের ভারী ক্ষতি হতে পারে। এদিকে আমরা নিউ ইয়র্কে টিমোথি নামের একজনকে দেখতে পাই, আর সেই ডিলারও এই সময় এখানেই ছিল, যে জ্যাকালের সাথে $100 মিলিয়ন ডিল করেছিল। এই ডিলারের নাম মায়া। এরপর মায়া বলে যে
সে জ্যাকালের সাথে গিয়ে ডিল নিয়ে কথা বলেছে আর সে এই কাজ করতে রাজি আছে। কিন্তু জ্যাকাল এই ডিলের জন্য 100 মিলিয়ন চাইছে। অর্ধেক টাকা তার কাজ করার আগে চাই আর অর্ধেক কাজ শেষ হওয়ার পর। তখনই টিভিতে একটা খবর দেখানো হয় যে ডাক চার্লস রিভার নামের একটা সফটওয়্যার লঞ্চ করতে যাচ্ছে। এর মাধ্যমে যে কোনো মানুষ জানতে পারবে যে কোনো পলিটিশিয়ান আর ব্যবসায়ী তাদের টাকা কোথায় কোথায় খরচ করে আর তাদের কাছে কত টাকা আছে। আর এই কারণেই কিছু মানুষ আছে যারা চায় যে এই সফটওয়্যারটা লঞ্চ না হোক। এই সফটওয়্যারের লঞ্চিং 2 সপ্তাহ পরেই হতে যাচ্ছে। আর টিমোথির কথা হলো এই সফটওয়্যার যাতে লঞ্চ না হয়। টিমোথি একা ছিল না, বরং তার সাথে আরও অনেক বড় বড় মানুষ ছিল যারা ডাক চার্লসকে শেষ করার জন্য যে কোনো কিছু করতেই রাজি ছিল। তো এর পরের দৃশ্যে আমরা দেখি জ্যাকাল তার পরিবারের সাথে মিলে তার ছেলের জন্মদিন পালন করছিল। আর এই হলো আলভারো, যে নুরিয়ার ভাই। আলভারো জানে যে জ্যাকালের কাছে প্রচুর টাকা আছে, তাই আলভারো জ্যাকালকে বলে যে তার এক বন্ধু আছে যে তার বাড়ির অর্ধেকটা অংশ বিক্রি করছে। যদি তুমি একটু সাহায্য করো তাহলে আমি নিজের একটা ব্যবসা শুরু করতে পারি। এরপর জ্যাকাল বলে যে এ নিয়ে পরে কথা বলা যাবে। তখনই জ্যাকালের ফোনে একটা মেসেজ আসে যেখানে জ্যাকাল 3.7 মিলিয়ন ইউরোর একটা পেমেন্ট পেয়েছিল। আজ তার ছেলের জন্মদিন ছিল, কিন্তু তারপরও জ্যাকাল জার্মানি যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর নিজের স্ত্রী নুরিয়ার সাথে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর যখন নুরিয়া জ্যাকালকে এয়ারপোর্টে নামিয়ে সেখান থেকে চলে যায়, তখন জ্যাকাল সেখান থেকে অন্য একটা ট্যাক্সিতে গিয়ে বসে আর সেখান থেকে সোজা ব্যাংকে যায়। এরপর সে লকার থেকে কিছু টাকা আর একটা নকল পাসপোর্ট নেয় আর এরপর সে আবার ট্যাক্সিতে বসে আর সেখান থেকে বেরিয়ে যায়। তো এরপর নুরিয়া যখন একটা ফুলের বাজার থেকে ফুল নিয়ে তার গাড়িতে বসেছিল, তখন তার চোখ জ্যাকালের উপর পড়ে যায়। এরপর সে জ্যাকালের কাছে ফোন করে, কিন্তু জ্যাকালের ফোনে কল যাচ্ছিল না। এরপর বাড়ি এসে সে এই কথা তার মাকে জানায়। এরপর তার মা বলে, নিশ্চয়ই জ্যাকাল কিছু না কিছু তোমার আর আমার কাছে লুকিয়ে রাখছে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে একদিন না একদিন সে তোমাকে ধোকা দেবে। এদিকে আমরা এলিসনকে দেখি, সে তার স্বামী লেরির সাথে একটা বারে বসে আছে। এরপর সে লেরিকে কিছু জিনিস কিনে আনতে পাঠিয়ে দেয়। এরপর যেই এলিসন সুযোগ পায়, সে লেরির ফোন থেকে নরম্যানের কন্ট্যাক্টের ফটো তুলে ফেলে। এরপর সে সেই ফটো বায়োনিকার কাছে পাঠিয়ে দেয় আর এভাবে বায়োনিকা নরম্যানের নম্বর পেয়ে যায়। এরপর সে নরম্যানের নম্বর ট্রেস করার জন্য পাঠিয়ে দেয়। তো এরপর দেখা যায় জ্যাকালও জার্মানিতে পৌঁছে গেছে। তখনই জ্যাকালের কাছে মায়ের ফোন আসে আর সে তাকে জানায় যে সে কথা বলে নিয়েছে, তার ক্লায়েন্ট তাকে 100 মিলিয়ন দিতে রাজি আছে, কিন্তু অ্যাডভান্সে তারা তাকে অর্ধেক টাকা নয় বরং 20 মিলিয়ন ডলারই দেবে আর পেমেন্ট দেওয়ার আগে তার সাথে দেখা করতে হবে, দেখা না হলে এই ডিল হবে না। এরপর জ্যাকাল রাজি হয়ে যায় আর বলে যে তুমি আমার দেওয়া ঠিকানায় পৌঁছে যেও। এরপর যখন মায়া সেই ঠিকানায় পৌঁছে যায়, কিছুক্ষণ পর সেখানে জ্যাকালও পৌঁছে যায়। এরপর মায়া তাকে বলে যে তার ক্লায়েন্টরা জানতে চায় যে সে এই কাজ করতে পারবে কিনা, যদিও তার পুরো বিশ্বাস আছে যে সে এই কাজ করে ফেলবে, কিন্তু তার ক্লায়েন্টরা শুধু এতটুকুই চায় যে এই কাজটা করতে যেন কোনো ভুল না হয়। তো এরপর সে জ্যাকালকে জিজ্ঞাসা করে যে তোমার কাজ তো শেষ হয়ে গিয়েছিল, এরপর তুমি জার্মানিতে কেন এসেছো, যেখানে তোমার ভালো করেই জানা আছে যে সব পুলিশ তোমাকেই খুঁজছে, তুমি এখানে ধরাও পড়তে পারো। এরপর জ্যাকাল বলে যে এমন কিছু হবে না। এরপর হোটেলে ফিরে যাওয়ার পর জ্যাকাল খোঁজ নেওয়ার চেষ্টা করে যে সেই পলিটিশিয়ানকে মারার বদলে তাকে টাকা কে দিয়েছিল। আসলে জ্যাকালের সব ডিল ডার্ক ওয়েবের মাধ্যমে আসতো আর ডার্ক ওয়েবের মাধ্যমেই সে খুঁজে বের করে যে পলিটিশিয়ানকে মারার বদলে তাকে টাকা কে দিয়েছিল। অন্যদিকে বায়োনিকা নরম্যানের ফোন ট্রেস করে তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে নরম্যানকে ধরতে এসেছিল, কিন্তু নরম্যান আগে থেকেই জানতে পেরেছিল যে পুলিশ এখানে আসতে যাচ্ছে, তাই সে এখানে অস্ত্র নিয়ে তাদের অপেক্ষা করছিল। এরপর সুযোগ পেয়েই নরম্যান 2 জন পুলিশকে মেরে গাড়িতে বসে আর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে যখন সুটকেসের পরীক্ষা করা হয়, তখন জানা যায় যে এটা কোনো সাধারণ সুটকেস নয়, বরং এই সুটকেসের সাহায্যেই স্নাইপার বন্দুক তৈরি করা হয়েছিল। এরপর বায়োনিকা জানায় যে সেই সুটকেস নিয়ে এয়ারপোর্ট থেকে হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছেছে। তারপরও এই সুটকেস কারো নজরে আসেনি। শুধু এই কথা থেকেই অনুমান করা যায় যে নরম্যান কতটা চতুর কারিগর। আর ঠিক এরকম সুটকেস সেই কিলারের কাছেও থাকবে যে পলিটিশিয়ান ফেস্টকে মেরেছিল। এখন এটা থেকে একটা কথা তো প্রমাণ হয়ে গেল যে সেই শুটার যেই হোক না কেন সে নরম্যানের সাথে জড়িত। এরপর এই কথা শুনে ইজাবেল বলে যে বায়োনিকা, এখন তুমি এই অপারেশন আরও এগিয়ে নিয়ে যেতে পারো। তো এর পরের দৃশ্যে আমরা নুরিয়াকে দেখতে পাই যে জ্যাকালের সাথে ফোনে কথা বলছিল। সে জ্যাকালকে জিজ্ঞাসা করে যে সেদিন যখন আমি তোমাকে এয়ারপোর্টে নামিয়েছিলাম, তারপর আমি মার্কেটে ফুল কিনতে গিয়েছিলাম, কিন্তু তখন আমি তোমাকে ট্যাক্সিতে বসে কোথাও যেতে দেখেছি। এরপর জ্যাকাল মিথ্যা বলে যে হয়তো তুমি কোনো ভুল মানুষকে দেখেছো, কারণ ওটা আমি ছিলাম না। কিন্তু নুরিয়া জ্যাকালের কথাই বিশ্বাস করে না, তাই সে জ্যাকালকে ভিডিও কল করে। এরপর ভিডিও কলে জ্যাকাল তার রুমের বাথরুম দেখায় আর বলে যে এখানে তো কোনো মেয়েই নেই,
আমি একাই আছি। এটা দেখার পর নুরিয়ার মন একটু শান্ত হয়, কিন্তু তারপরও সে জ্যাকেলকে বলে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে এসো। আর এরপরই সে ফোনটা কেটে দেয়। এরপর সে যায় জ্যাকেলের রুমে, যেখানে সে প্রায়ই বসে কাজ করত। এরপর যখন সে তার রুম তল্লাশি করতে থাকে তখন তার চোখে পড়ে সেই জায়গাটা যেখানে জ্যাকেল তার বন্দুক লুকিয়ে রাখত। অন্যদিকে এলিসন লেরিকে বলে যে তুমি আমার সাথে বাইরে ঘুরতে কেন চাও না, কিন্তু লেরি বাইরে যেতে রাজি হয় না, কারণ লেরি এমার মৃত্যুর কারণে খুব দুঃখিত ছিল। এরপর সে যায় বায়োনিকার সাথে দেখা করতে। এরপর বায়োনিকা বলে যে তোমার মেয়ের সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। এরপর সে জানায় যে তারা নরম্যানকে ধরতে বেলারুসে গিয়েছিল, কিন্তু তারা তাকে ধরতে পারেনি, কিন্তু তার ফোন তাদের হাতে আছে। আর নরম্যানের ফোনে তোমার স্বামী লেরির বারবার ফোন এসেছিল। আর এই কথা যদি সবার সামনে আসে তাহলে তোমার স্বামীকেও জেলে যেতে হতে পারে। যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে লেরিকে বলে খুঁজে বের করো যে নরম্যান এখন কোথায় আছে। এই কথা শুনে এলিসন রেগে যায় আর বলে যে তোমার কারণে আমার মেয়ে মারা গেল, আর তুমি এখন নরম্যানের কথা বলছো, এখন আমি তোমার কোনোভাবেই সাহায্য করব না। আর এতটুকু বলে এলিসন সেখান থেকে চলে যায়। এরপর যখন সে লেরির কাছে যায়, লেরি তার কাছ থেকে তার ফোনটা চায়। ফোন চেক করার পর লেরি জানতে পারে যে তার স্ত্রী তার ভাই নরম্যানের নম্বর পুলিশকে দিয়েছিল। আর এই কথা জানার পর লেরির খুব রাগ হয়, আর এরপর সে রাগে পাগল হয়ে নিজের স্ত্রী এলিসনকে একদম মেরে ফেলে। অন্যদিকে বায়োনিকা নরম্যানের নম্বরের বিস্তারিত তথ্য বের করে, আর সে জানতে পারে যে পলিটিশিয়ানের মৃত্যুর আগে কেউ নরম্যানকে বারবার ফোন করেছিল, আর যেই ফোন করেছে তার নাম জ্যাকেল। এই কথা শুনে বায়োনিকা জ্যাকেল সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তার টিম মেম্বারদেরকে বলে। অন্যদিকে জ্যাকেল যে বিল্ডিংয়ে ছিল সেই বিল্ডিংয়ের পার্কিংয়ে গিয়ে সে এলিয়াসের ড্রাইভারকে মেরে ফেলে, আর এরপর তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা এলিয়াসকে দেখি যে তার বাবার মৃত্যুর পর তার পরিবারের সাথে তাকে কবর দেওয়ার নিয়ে আলোচনা করছিল। তার পরিবারের সবাই লোভী ছিল, মা তার ভাগ চাইছিল আর মেয়ে তার নিজের ভাগ, কিন্তু এলিয়াস তাদের কথায় বেশি মনোযোগ দেয় না। আর এরপর তার সিকিউরিটি গার্ডের সাথে গিয়ে তার গাড়িতে বসে। তো যে গাড়িতে এলিয়াস বসে সেই গাড়ির ড্রাইভার ছিল জ্যাকেল, কারণ সে তাদের ড্রাইভারকে মেরে নিজে তার জায়গা নিয়েছিল। এরপর জ্যাকেল সুযোগ পেয়েই এলিয়াসের সাথে বসা বডিগার্ডকে গুলি করে মেরে ফেলে, আর এরপর এলিয়াসকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এরপর সে নিরাপদ জায়গায় গিয়ে তার গাড়ি থামায় আর এলিয়াসকে বলে যে তোমার আমাকে গালি দেওয়া উচিত হয়নি। এরপর এলিয়াস বলে আমায় মাফ করে দাও, আমি তোমাকে আমার বাবাকে মারার জন্য ভাড়া করেছিলাম, কিন্তু তুমি আমাকেই গুলি করে দিলে, এই কারণেই আমি তোমাকে বাকি টাকা দেইনি। ঠিক এই সময়ে এলিয়াস তার অন্য বডিগার্ডের কাছে ফোন করেছিল, আর ফোন কল তখনও চালু ছিল, যার ফলে গার্ড জানতে পারে যে ছেলেই তার বাবাকে মারিয়েছে। কিন্তু জ্যাকেল এলিয়াসকে মাফ করে না, আর তাকেও তার বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। এরপর সে গাড়িতে বোমা রেখে সেখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ পরেই সেখানে বোমা ফেটে যায় আর সব প্রমাণ মুছে যায়। অন্যদিকে নুরিয়া আর তার ভাই দুজন মিলেও লকার খুলতে পারছে না। এরপর তারা দুজন বাড়ির ম্যাপ দেখতে থাকে। মানচিত্রে তাদের একটা রুমের কথা জানতে পারে, যেটা জ্যাকেলের রুমের পেছনে ছিল। এরপর যখন নুরিয়ার ভাই আলভারো রুম তল্লাশি করে তখন তার আয়নার পিছনে গোপন রুম পাওয়া যায়। অন্যদিকে জ্যাকেলের কাছে মায়ার ফোন আসে, আর মায়া তাকে জানায় যে তোমার অ্যাকাউন্টে $20 মিলিয়ন ট্রান্সফার হয়ে গেছে, আমাদের টার্গেট টেলিনে যাচ্ছে, তাই তুমিও তাড়াতাড়ি টেলিনে পৌঁছে যাও। এরপর যখন জ্যাকেল টেলিনের জন্য বের হয় তখন তার ফোনে সিকিউরিটি সিস্টেমের অ্যালার্ম বেজে ওঠে। আসলে নুরিয়া আর তার ভাই আলভারো গোপন রুমের দরজা ভেঙে ফেলেছিল আর ভিতরে ঢুকে গিয়েছিল। ভিতরের দৃশ্য দেখে তারা দুজন তো একদম হতবাক হয়ে যায়। তো এরপর আমরা দেখি জ্যাকেল তার গাড়িতে বসে হোটেলে যাচ্ছিল, কিন্তু তখনই তার চোখ আকাশে উঠতে থাকা একটা চিলের ওপর পড়ে, যার ফলে তার মনোযোগ নষ্ট হয়ে যায়, আর সে তার গাড়ি নিয়ে গিয়ে অন্য একটা গাড়িতে ধাক্কা মেরে দেয়। এরপর যখন সেই গাড়ির মালিক দেখে যে তার গাড়িতে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে তখন সে বেশ রেগে যায়। এরপর জ্যাকেল তাকে কিছু টাকা দিয়ে বিষয়টা শান্ত করে, কিন্তু তখনই সেখানে পুলিশ এসে যায়। এরপর পুলিশ তাদের দুজনের কাছ থেকে তাদের গাড়ির কাগজ চায়। এরপর সেই পুলিশ জ্যাকেলকে বলে যে তার গাড়ি তল্লাশি করতে হবে। এরপর যখন সেই পুলিশ ডিকিতে রাখা ব্যাগ দেখে তখন সেই ব্যাগে তার অনেকগুলো নকল পাসপোর্ট আর বন্দুক পাওয়া যায়। তো এরপর দেখা যায় জ্যাকেল সেই মানুষটা আর পুলিশ অফিসার দুজনকেই শেষ করে দেয়, আর সেখানে এমন একটা সিন ক্রিয়েট করে যাতে মানুষ ভাবে যে দুজনে একে অপরকে গুলি করে মেরে ফেলেছে। তো এরপর জ্যাকেল তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন জ্যাকেল জেনে গিয়েছিল যে তার পরিবারের মানুষ তার গোপন রুম সম্পর্কে জেনে গেছে, তাই জ্যাকেল নুরিয়ার কাছে ফোন করে আর জানায় যে সে এই মুহূর্তে প্যারিসে আছে। এরপর সে নুরিয়াকেও কয়েকদিনের জন্য নিজের কাছে প্যারিসে ডেকে নেয় আর বলে যে সে তাকে এমন কিছু কথা বলতে চায় যা সে এখন পর্যন্ত বলেনি। এরপর নুরিয়া তার কাছে প্যারিসে যেতে রাজি হয়ে যায়। এরপর সে প্যারিসের একটা হোটেলে নুরিয়ার অপেক্ষা করতে থাকে। এরপর যখন নুরিয়া হোটেলে পৌঁছায় তখন গিয়েই সবার আগে জ্যাকেলকে একটা জোরালো চড় মারে, কারণ সে এই মুহূর্তে জ্যাকেলের উপর খুবই রেগেছিল। এরপর সে জ্যাকেলকে বলে যে এবার বলো তোমার আমাকে কি বলার ছিল।
তখন জ্যাকাল মিথ্যা বলে যে সে একটা গোপন এজেন্সির হয়ে কাজ করে, তাকে যে মিশন দেওয়া হয় সেগুলো তাকে নিজের মতো করেই পুরো করতে হয়, আর তাকে এই কথারও খেয়াল রাখতে হয় যে কেউ যেন তাকে না চিনতে পারে, তাই সে তার ছদ্মবেশ বদলাতে থাকে। তার এই কাজে জানের ঝুঁকি থাকে, তাই তাকে কারো চোখে না পড়ে এই কাজ পূরণ করতে হয়। নিজের পরিচয় লুকানোর জন্য সে অনেকগুলো পাসপোর্টও বানিয়ে রেখেছে। সে কোনো খারাপ কাজ করে না, বরং তাকে গোপন মিশন দেওয়া হয়, আর সে একজন গোপন এজেন্ট। এখন জ্যাকালের মিথ্যা গল্প শুনে নুরিয়া তার কথা বিশ্বাস করে ফেলে। এরপর জ্যাকাল নুরিয়ার কাছে প্রতিশ্রুতি দেয় যে সে শীঘ্রই এই কাজ ছেড়ে দেবে। তো এর পরের দৃশ্যে আমরা মায়ের বস টিমকে দেখি, আর এই লোকটাই ডাক চার্লসকে মারানোর জন্য জ্যাকালকে ভাড়া করেছিল। এখন টিমও জেনে গেছে যে জ্যাকাল এলিয়াসকে মেরে ফেলেছে, কারণ সে কাজ হওয়ার পর জ্যাকালকে পুরো টাকাই দেয়নি। তাই এখন টিমের জ্যাকালের ওপরও বিশ্বাস নেই। তার এখন এই সন্দেহ হচ্ছে যে সে ডাক চার্লসকে মারতে পারবে কিনা, তাই সে মায়াকে জ্যাকালের ওপর নজর রাখতে বলে। এদিকে আমরা লেরিকে দেখতে পাই, সে এলিসনের ফোন থেকে বায়োনিকার কাছে মেসেজ করে বলে যে সে তার সাথে দেখা করতে চায়। এখন বায়োনিকা তো ভাবে যে এলিসন তার সাথে দেখা করতে চায়, তাই বায়োনিকা তার সাথে দেখা করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে বায়োনিকা জানতে পারে যে সেই মেসেজ এলিসন নয়, বরং লেরি করেছিল। লেরি এখানে বায়োনিকাকে মেরে ফেলতে এসেছিল। এরপর লেরির হাতে ছুরি দেখে বায়োনিকা খুব ভয় পেয়ে যায়, আর নিজের হেডকোয়ার্টারে ফোন করে নিজের লোকেশন জানিয়ে দেয়। ঠিক সেই এলাকার কাছে একজন অফিসার ছিল। এরপর তাকেই বায়োনিকাকে বাঁচাতে পাঠানো হয়। এরপর বায়োনিকা সেই অফিসারকে জানায় যে তাদের এই লোকটাকে জীবিত ধরতে হবে, আর এই কথা শুনে লেরি সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর তাকে পালাতে দেখে বায়োনিকা তার পিছু নেয়। এরপর সে হঠাৎ করেই বায়োনিকার উপর হামলা করে দেয়, কিন্তু এরই মধ্যে সেই অফিসার সেখানে তার টিম নিয়ে পৌঁছে যায়। তারা বায়োনিকাকে তো বাঁচিয়ে ফেলে, কিন্তু লেরি সেখান থেকে পালিয়ে যায়। এখন লেরি একমাত্র মানুষ ছিল যে তাদের নরম্যান পর্যন্ত পৌঁছাতে পারত। এরপর হোটেলে গিয়ে বায়োনিকা জানতে পারে যে লেরি তার স্ত্রী এলিসনকে মেরে ফেলেছে। তো এর পরের দৃশ্যে আমরা ডাক চার্লসকে দেখতে পাই, আর এটা হলো সেই লোক যাকে মারার জন্য জ্যাকাল 100 মিলিয়নের চুক্তি পেয়েছিল। এই সময় চার্লস তার দ্বীপটা চারিদিক থেকে সুরক্ষিত করে রেখেছে। তখনই তার সিকিউরিটি চিফ, যার নাম ক্যাথরিন, সে ডাক চার্লসকে জানায় যে তাকে মারার জন্য কোনো শুটারকে ভাড়া করা হয়েছে, আর যদি সে ট্যালিনের কনসার্টে যায় তাহলে সেখানে তার জীবনের ঝুঁকি থাকতে পারে। এখন চার্লস 28 তারিখে সেই কনসার্টে গিয়ে তার অ্যাপ লঞ্চ করতে যাচ্ছিল, কিন্তু তার সিকিউরিটি চিফ তাকে সেখানে যেতে মানা করে। এরপর ডাক চার্লস তার কথা না মেনে বলে যে সে সেখানে যাবে, আর সেখানে গিয়ে তার অ্যাপ লঞ্চ করবে। তো এর পরের দৃশ্যে আমরা ট্যালিনে সেই কনসার্ট হল দেখি, যেখানে ডাক চার্লস এসে তার রিফার অ্যাপ লঞ্চ করতে যাচ্ছিল। চার্লসের সেখানে আসার আগেই জ্যাকাল সেখানে পৌঁছে যায়, যাতে সেই জায়গা দেখে বুঝতে পারে যে ডাক চার্লসকে মারার জন্য কোন জায়গাটা ভালো হবে। এরপর যখন সবাই কনসার্ট দেখছিল, জ্যাকাল ওপর থেকে স্টেজে যায়, আর সেখান থেকে কিছু ফটো তুলতে থাকে। তখন হঠাৎই স্টেজ খুলে যায়, আর জ্যাকালের হাত থেকে তার ফোন নিচে পড়ে যায়। এরপর সে যেমন তেমন একটা তার ধরে স্টেজের উপর উঠে আসে, আর সেখানে এসে সে রাসমুস নামের একজন সিকিউরিটি গার্ডের সাথে দেখা করে। এরপর জ্যাকাল তাকে জানায় যে তার ফোন এখানে কোথাও হারিয়ে গেছে। এরপর রাসমুস নিজের ফোন থেকে তার ফোনে ফোন করে। রিংটোনের আওয়াজ শুনে জ্যাকাল তার ফোন পেয়ে যায়, আর সাথে রামুসের ফোন নম্বরও। এরপর সে তার সাথে বন্ধুত্ব করে নেয়, কারণ সে জানতো যে রাসমুস এই কনসার্ট হলে কাজ করে। অন্যদিকে বায়োনিকা যখন তার বাড়িতে যায়, তখন সে জানতে পারে যে লেরি সেখানে আগে থেকেই আছে। এরপর সে বায়োনিকার মেয়ের গলায় ছুরি রেখে বলে যে সে তারই অপেক্ষা করছিল। এখন সে তার মেয়েকে তার চোখের সামনেই মেরে ফেলবে। এরপর বায়োনিকা তার পায়ে গুলি করে দেয়, যার ফলে লেরি আহত হয়ে নিচে পড়ে যায়। এরপর সে লেরিকে জিজ্ঞাসা করে যে নরম্যান কোথায়, কিন্তু এসব কিছু দেখে বায়োনিকার মেয়ে বলে, মা এসব বন্ধ করো, কারণ আমার খুব খারাপ লাগছে। এদিকে আমরা জ্যাকালকে দেখতে পাই। যখন জ্যাকাল কনসার্ট থেকে তার হোস্টেলে ফিরে আসে, তখন সে জানতে পারে যে সেখানে মায়া আগে থেকেই তার অপেক্ষা করছিল। এরপর সে জ্যাকালকে বলে যে তাদের ক্লায়েন্টের ওপর কোনো বিশ্বাস নেই, তাদের ভয় হচ্ছে যে কোথাও তার কারণে কিছু গোলমাল না হয়ে যায়, কারণ জার্মানিতে ফিরে যাওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু এরপরও তুমি এলিসিয়াসকে মারতে জার্মানি গিয়েছিলে, আর তুমি তাকে মেরে ফেলেছ। তার ক্লায়েন্টের মনে হয় যে সে এই মুহূর্তে ঝুঁকি নেওয়ার অবস্থায় নেই। যদি তুমি ধরা পড়ো তাহলে তুমি আমাদের সবাইকেই ফাঁসাতে পারো। এরপর সে জ্যাকালকে বলে যে যদি তোমার কোনো ধরনের কোনো সাহায্যের দরকার হয় তাহলে তুমি আমাদের কাছ থেকে চাইতে পারো। আর এতটুকু বলেই মায়া সেখান থেকে চলে যায়। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই লেরি একটা হসপিটালে ভর্তি আছে। এরপর বায়োনিকা তাকে অত্যাচার করে জিজ্ঞাসা করে যে যদি তুমি নরম্যানের লোকেশন না বলো তাহলে তুমি অনেক দিনের জন্য জেলে চলে যাবে, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি লোকেশনটা বলে দাও তাহলে তোমাকে কম সাজা দেওয়া হবে,
আর তোমাকে তোমার রীতি অনুযায়ী তোমার মেয়ে আর স্ত্রীর শেষকৃত্যেও করতে দেওয়া হবে। লেডির কাছে এখন আর কোনো অপশন ছিল না, তাই সে তার ভাইয়ের লোকেশন বলতে রাজি হয়ে যায়। এরপর লেডি তাদের জানায় যে নরম্যান এই সময় বুদাপেস্টে আছে, সেখানে সাদা রঙের একটা বিশাল বিল্ডিং আছে। নরম্যান সেই বিল্ডিংয়েই থাকে। সেই বিল্ডিংয়ের আশেপাশে ঘোড়ার আস্তাবলও আছে। এদিকে আমরা সেই বিল্ডিং দেখি যেখানে নরম্যান তার নিরাপত্তার জন্য বিল্ডিংয়ের চারিদিকে ক্যামেরা লাগিয়েছিল। তখন জ্যাকেল নরম্যানের কাছে ফোন করে আর বলে যে তার আরেকটা মিশনের জন্য তার সাহায্যের দরকার। সে জানায় যে এবার তার যে টার্গেট আছে তাকে মারার জন্য তাকে একটা কনসার্টে যেতে হবে, কিন্তু সিকিউরিটি বেশি থাকার কারণে সে কোনো ধাতু দিয়ে বানানো জিনিস ভেতরে নিয়ে যেতে পারবে না। তাই আমাকে এমন একটা স্নাইপার দিতে হবে যেখানে ধাতুর একদম ব্যবহার না থাকে। এরপর নরম্যান বলে ঠিক আছে, সে তার জন্য এরকম একটা স্নাইপার বানিয়ে দেবে, কিন্তু আপাতত তার হাতে ফ্র্যাকচার আছে, কারণ যখন সে বেলারুসে ছিল তখন কিছু এজেন্ট তার উপর হামলা করেছিল, যার ফলে তার হাতে চোট লেগেছে। সে তার হাত দিয়ে ঠিকমতো ধুতেও পারে না, তাই তার কিছু সময় লাগতে পারে। তো এরপর জ্যাকেল বলে যে এটা খুবই জরুরি কাজ, তার কাছে খুবই কম সময় আছে। যদি তুমি নিজে স্নাইপার বানাতে না পারো তাহলে আমি তোমার সাহায্য করতে সেখানে আসতে পারি। এরপর নরম্যান তার লোকেশন জ্যাকেলের কাছে পাঠিয়ে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই জ্যাকেল বুদাপেস্টে পৌঁছে যায়। বুদাপেস্টে নরম্যান জ্যাকেলকে নিতে আসে আর এরপর সে তাকে তার সাদা রঙের বিল্ডিংয়ে নিয়ে যায়। এরপর যখন জ্যাকেল বিল্ডিংয়ের ভেতরে যায় তখন দেখে যে সেই বিল্ডিং অস্ত্রে একদম পুরো ভরপুর। তো নরম্যান শেষবার জ্যাকেলকে যখন একটা সুটকেস দিয়েছিল, জ্যাকেলকে এবারও ঠিক একই রকম একটা সুটকেস তৈরি করে দিতে হবে, যাতে সেই সুটকেসটাও সিকিউরিটির ভেতর দিয়ে সহজেই নিয়ে যাওয়া যায়। আর এটা ড্রয়িং জ্যাকেল আগে থেকেই বানিয়ে রেখেছিল। এরপর জ্যাকেল সেই ড্রয়িং নরম্যানকে দেখায় আর বলে যে তার ঠিক এরকম জিনিস চাই যাতে সে এর ভেতরে তার স্নাইপার বন্দুক রাখতে পারে। এরপর নরম্যান জ্যাকেলের কথা বুঝে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজন ঠিক সেই রকম একটা স্নাইপার তৈরি করে ফেলে। এরপর সে জ্যাকেলকে বোঝায় যে কিভাবে এই স্নাইপার বন্দুক জোড়া লাগাতে হয়, আর সাথে এটাও জানায় যে এই স্নাইপার বাকি স্নাইপারগুলো থেকে খুবই আলাদা। তোমাকে যদি এই স্নাইপার দিয়ে নিশানা লাগাতে হয় তাহলে তোমাকে প্রথমে এই স্নাইপার দিয়ে প্র্যাকটিস করতে হবে। এদিকে আমরা পায়োনিকাকে দেখি যে তার টিম নিয়ে বুদাপেস্টে পৌঁছে গেছে। এখানে সে নরম্যানকে ধরতে এসেছে। অন্যদিকে জ্যাকেল তার বানানো বন্দুক দিয়ে প্র্যাকটিস করতে জঙ্গলে যায়। তো এরপর যখন প্র্যাকটিস শেষ হওয়ার পর সে বিল্ডিংয়ের দিকে ফিরে যেতে থাকে তখন তার সামনে দিয়ে একটা গাড়ি যায় যেখানে বায়োনিকা তার টিম নিয়ে বসেছিল, কিন্তু জ্যাকেল জানতো না যে সামনের গাড়িতে বায়োনিকা আছে। এরপর যখন বায়োনিকা আর তার টিম কিছুক্ষণের জন্য থামে তখন জ্যাকেল বুঝতে পারে যে নিশ্চয়ই তারা সবাই নরম্যানকে ধরতে এখানে এসেছে। এরপর জ্যাকেল তাদের পাশ দিয়ে যায় আর একটা কফি শপে গিয়ে বসে আর সঙ্গে সঙ্গে নরম্যানের কাছে ফোন করে, কিন্তু নরম্যান তো এই সময়ে ঘুমিয়েছিল, কিন্তু বারবার ফোন বাজার কারণে নরম্যানের ঘুম ভেঙে যায়। এরপর যখন সে ফোন রিসিভ করে তখন জ্যাকেল তাকে জানায় যে সব প্রমাণ মুছে ফেলো আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যাও, কারণ MI6 এর এজেন্টরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। এরপর নরম্যান ঠিক তাই করে আর সেখানে থাকা সব প্রমাণ মুছে দেয়, কিন্তু সে বেচারা সেখান থেকে পালাতে পারে না। এরপর সেখানে গুলিবর্ষণ হয়, কিন্তু যখন নরম্যানের গুলি শেষ হয়ে যায় তখন সে তার বন্দুক রিলোড করতে থাকে। তখনই বায়োনিকা নরম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে যে জ্যাকেল কোথায়। এরপর নরম্যান জিজ্ঞাসা করে কোন জ্যাকেল, সে কোনো জ্যাকেলকেই চেনে না। এরপর বায়োনিকা বলে যে যদি তুমি এখানে থাকো তাহলে জ্যাকেলও এখানে কোথাও না কোথাও থাকবে, তারা জ্যাকেলের এখানে অপেক্ষা করবে। এরপর নরম্যান বলে যে তোমরা তাকে কখনোই ধরতে পারবে না, কিন্তু তখনই একটা গুলি এসে নরম্যানের গায়ে লাগে, যার ফলে তার সেখানেই মৃত্যু হয়। আসলে এই গুলি জ্যাকেলই চালিয়েছিল, কারণ সে চাইছিল না যে পুলিশ নরম্যানকে অত্যাচার করে তার সম্পর্কে কিছু বের করে ফেলুক, কিন্তু যখন সে নরম্যানকে মারে তখন MI6 এর এজেন্টরা তাকে দেখে ফেলে আর তার উপর গুলি বর্ষণ করতে থাকে। কিন্তু জ্যাকেলের ভাগ্য খুব ভালো ছিল, কারণ সেখানে ঘোড়া ছিল। এরপর জ্যাকেল একটা ঘোড়া চড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বায়োনিকা তার টিম নিয়ে জ্যাকেলের পিছু নিতে থাকে, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে জ্যাকেল অন্ধকারের সুযোগ নেয় আর নদীতে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন বায়োনিকা তাকে আর ধরতে পারে না, তাই তার খুবই খারাপ লাগে। এরপর পানি থেকে বেরিয়ে জ্যাকেল একটা বোট হাউসের ভিতরে গিয়ে তার বন্দুক লুকিয়ে রাখে আর বিশ্রাম নিতে থাকে। এরপর যখন জ্যাকেল তার চোখ খুলে তখন দেখে যে তার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে আর সে জ্যাকেলের উপর বন্দুক তাক করে আছে। সেই লোকটা জ্যাকেলের উপর আঘাত করে আর তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তো বন্ধুরা, আজকে আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। তো এরপর জ্যাকেলের সাথে কি হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।